প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমাদের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে চ্যাপ্টার 5। গত ক্লাসটা ছিল হচ্ছে ক্ষেত্রফল রিলেটেড। মোটামুটি যতগুলো টপিক ছিল ওগুলো আমি কমপ্লিট করে দিয়েছি। আজকে যে টপিকগুলো শেষ করবো হচ্ছে যে ইফ স্টেটমেন্টের ভিতর, মানে ইফ স্টেটমেন্ট নিয়ে যতগুলো টপিক আছে বা যতগুলো ম্যাথ আছে, বিগত সালে যতগুলো কোয়েশ্চেন হতে পারে, হ্যাঁ, মানে বেশি না, কয়েকটা খুঁটিনাটি টপিক, সেটাই আমরা আলোচনা করব। মানে ইফ স্টেটমেন্ট রিলেটেড যত ধরনের টপিকগুলো আছে সেগুলো আমরা আজকে চেষ্টা করব কমপ্লিট করে ফেলার জন্য। ক্লিয়ার? তাহলে আসো শুরু করা যাক। এবার আসো, প্রথমে এখানে একটা কোয়েশ্চেন লিখেছে আমরা, ইফ স্টেটমেন্ট ব্যবহার করে সংখ্যাটি কোনো একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা নির্ণয় করার অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামিং। আমি কিন্তু তিনটা টপিকই একসাথে দেখিয়ে দিচ্ছি কারণ যাতে তোমাদের মাথায় সেট হয়ে যায়। হ্যাঁ, অনেকে কী করে আলাদা করে ফ্লোচার্ট পড়ে, আলাদা করে অ্যালগরিদম পড়ে, আলাদা করে সি প্রোগ্রাম, তার মানে হচ্ছে তোমাকে তিনবার আলাদা আলাদা সময়টা নষ্ট হচ্ছে। একসাথে তিনটা যখন তুমি নোট করা থাকবে তোমার খাতায়, পড়াটা একটু গুছানো থাকবে। ওকে, তাহলে তুমি বারবার রিভাইজ দিলে তিনটায় বারবার রিভাইজ হবে। ওকে, তাহলে এইবার আমি শুরু করতে যাচ্ছি। কোয়েশ্চেনটা হলো, ইফ স্টেটমেন্ট ব্যবহার করে সংখ্যাটি ধনাত্মক নাকি ঋণাত্মক তা নির্ণয় করার অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামিং লিখুন। তো কোনো সংখ্যা ধনাত্মক হওয়ার শর্তটা কি? এখানে সবগুলো কিন্তু শর্ত থাকবে। আজকের যে টপিকগুলো থাকবে সবগুলোতে একটা না একটা শর্ত থাকবে। গত ক্লাসের টপিকগুলোতে ছিল সূত্র, হ্যাঁ, মানে আমরা একটা সূত্র বসাতাম, তারপর হচ্ছে আউটপুট পেয়ে যেতাম। এখানে কিন্তু আজকে তেমন না, আজকে এগুলো হচ্ছে সবগুলো শর্ত ভিত্তিক। ঠিক আছে, এখানে শর্ত দেওয়া থাকবে। তো ওই শর্তের আলোকে কিভাবে আমরা ফ্লোচার্ট করতে পারি, কিভাবে অ্যালগরিদমটা করতে পারি, কিভাবে সি প্রোগ্রামিংটা করতে পারি, সেটাই আজকে তোমাদেরকে দেখিয়ে দিব। তাহলে এবার আমরা শুরু করছি। তাহলে ইফ স্টেটমেন্ট ব্যবহার করে কোনো সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা নির্ণয় করব। তো একটা সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক হওয়ার শর্তটা কি হতে পারে? ধরে নাও সংখ্যাটি আমি এক্স ধরলাম, হ্যাঁ, যে কোনো একটা সংখ্যা 1 2 3 4 বা -1 -2 ধরে নিলাম সংখ্যাটা এক্স, যদি এটা 0 থেকে বড় অথবা 0-র সমান হয়। এই শর্তটা মেনটেন করলে হয়ে যাচ্ছে। এখানে শর্তটা হচ্ছে যে ম্যাটার করছে, এক্স গ্রেটার দেন ইকুয়াল 0। যদি এক্সের মান 0 থেকে বড় বা 0-র সমান হয় সেক্ষেত্রে আমরা বলবো এক্স সংখ্যাটি ধনাত্মক। আর যদি না হয়, যদি এক্সের মান 0 থেকে বড় না হয় বা 0-র সমান না হয়, তাহলে নিশ্চয়ই 0 থেকে ছোট। 0 থেকে ছোট হওয়া -1 -2 -3, তার মানে তখন সংখ্যাটা দাঁড়াবে ঋণাত্মক। ক্লিয়ার? তাহলে এই শর্তটা আমরা ফ্লোচার্টে অ্যাড করব। তো ফ্লোচার্টে অ্যাড করতে গেলে কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো, ফার্স্ট অফ অল এই হচ্ছে, আমি প্রথমে প্রোগ্রামটি শুরু করব, তারপর হচ্ছে ইনপুট, এখানে যেহেতু শর্ত রিলেটেড হবে তাহলে হচ্ছে ডায়মন্ড চিহ্ন হবে। এটা হচ্ছে ডায়মন্ড চিহ্ন। তাহলে দেখো, প্রথমে প্রোগ্রামটা স্টার্ট করলাম, তারপর হচ্ছে ইনপুট এখানে একটা সংখ্যা নিব, যেহেতু এক্স নিতে পারছি, ইনপুট এক্স, মানে এক্সের মানটা আমরা ইনপুট করি। তারপর এখানে শর্তের মধ্যে লিখতে পারো ইফ এক্স গ্রেটার দেন ইকুয়াল 0। ঠিক আছে, মানে যদি এক্সের মান 0 থেকে বড় বা 0-র সমান হয় সেক্ষেত্রে কি করণীয়? তো শর্তের জন্য আমরা কিন্তু খেয়াল রাখবা, শর্তের জন্য সবসময় এই চিত্রটা ব্যবহার করা হবে, ডায়মন্ড চিত্রটা এভাবে, বা এটাকে রম্বসও বলে, এই চিত্রটা ব্যবহার করা হবে। আর আউটপুট প্রদর্শনের জন্য সবসময় আমরা সামান্তরিক চিহ্নটা ব্যবহার করব। এই হচ্ছে সামান্তরিক। তাহলে দেখো, যদি ইয়েস হয়, ইফ এক্স গ্রেটার দেন ইকুয়াল 0, যদি এক্সের মান 0 থেকে বড় বা ছোট হয় তাহলে আমরা বলবো প্রিন্ট পজিটিভ, মানে পজিটিভ ভ্যালু। আচ্ছা, আবার প্রথম থেকে করছে।
আচ্ছা, প্রথমে প্রোগ্রামটি স্টার্ট করলাম, তারপর হচ্ছে ইনপুট এক্স, শর্ত হবে ইফ এক্স গ্রেটার দেন ইকুয়াল 0, যদি এক্সের মান 0 থেকে বড় বা সমান হয় ইয়েস। এখানে একটা জিনিস লিখলাম, এখানে আমি কোয়েশ্চেন করলাম এক্সের মান কি 0 থেকে বড়, যদি ইয়েস হয় মানে এক্সের মানটা যদি 0 থেকে বড় হয় তাহলে এখানে লিখব প্রিন্ট পজিটিভ, আর যদি নো হয় মানে যদি বড় না হয় তাহলে নিশ্চয়ই কী হবে, প্রিন্ট নেগেটিভ। ওকে, তারপর একটা কানেক্টর দিয়ে অ্যাড করে দিব, প্রোগ্রামটি স্টপ। তাহলে এটা হচ্ছে আমাদের ফ্লোচার্ট। শর্ত রিলেটেড জিনিসগুলো থাকলে সেক্ষেত্রে এই চিহ্নটা ব্যবহার করব। ওকে, তাহলে প্রথম প্রোগ্রামটা স্টার্ট করলাম, ইনপুট এক্স, তারপর হচ্ছে ইফ এক্স গ্রেটার দেন ইকুয়াল 0, যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট পজিটিভ, আর যদি নো হয় তাহলে প্রিন্ট নেগেটিভ। প্রোগ্রামটা আমরা এখানে ক্লোজ করলাম, স্টপ করলাম। এবার আসো এটাকে আমরা অ্যালগরিদমটা লিখে দিই। ধাপ 1, প্রোগ্রামটি শুরু করি। ধাপ 2, এক্স এর মান ইনপুট করি। ধাপ 3, যদি এক্স গ্রেটার দেন ইকুয়াল 0 সত্য হয় তবে ছাপায় পজিটিভ, অন্যথায় ছাপায় নেগেটিভ। মানে একটা ধাপে আমি সব কিছু নিয়ে আসি। ধাপ 4, প্রোগ্রামটি শেষ করি। দেখো, এই হচ্ছে ফ্লোচার্ট আর অ্যালগরিদম। ফ্লোচার্টটা কিন্তু ইজি, ওই যে বললাম আমাদের আজকের টপিকগুলোতে সবগুলোতে শর্ত থাকবে। প্রোগ্রামটা স্টার্ট করলাম, এক্সের মান ইনপুট নিলাম, এবার এক্সের মানটা যদি 0 থেকে বড় বা সমান হয় সেক্ষেত্রে আমরা বলবো পজিটিভ, আর যদি বড় বা ছোট না হয় সেক্ষেত্রে আমরা বলবো নেগেটিভ। ওকে, তারপর কানেক্টর দিয়ে অ্যাড করে দিলাম, প্রোগ্রামটা স্টপ। তো এই ব্যাখ্যাটাই এখানে লিখলাম। ধাপ 1 প্রোগ্রামটি শুরু করি, ধাপ 2 হচ্ছে এক্সের মান ইনপুট করি, যদি এক্স গ্রেটার দেন ইকুয়াল 0 সত্য হয় তবে ছাপায় পজিটিভ, অন্যথায় নেগেটিভ। ধাপ 4 প্রোগ্রামটি শেষ করি। তো এবার আসো সি প্রোগ্রামিং। তো সি প্রোগ্রামিংটা এখানে ইফ স্টেটমেন্ট ব্যবহার করব। এই দেখো আমি ইফ কথাটা ইউজ করেছি। তো সি প্রোগ্রামিংয়ে ইফ স্টেটমেন্টটা ব্যবহার করব, সেটা একদম ইজি, খেয়াল করো। তাহলে এবার জিনিসটা খেয়াল করেন, এখানে পূর্ণ সংখ্যা আমরা ইউজ করব, যেহেতু একটা পূর্ণ সংখ্যায় ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। হ্যাঁ, তাহলে পূর্ণ সংখ্যা ইউজ করতে পারো, সমস্যা নেই। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি হ্যাশ ইনক্লুড stdio.h int main, তারপরে এখানে int লিখলাম, x লিখলাম। দেখো, প্রথম লাইনটা কিন্তু ডিক্লারেশন, ঠিক আছে, আমি এটা পূর্ণ সংখ্যা হিসেবে ধরেছি, int x সেমিকোলন দিলাম।
মানে এটা প্রথমে ডিক্লারেশনটা দিলাম, এক্স এর মানটা ইনপুট করব। তাহলে এবার হেডলাইন একটা লিখতে হবে। হেডলাইনে লিখব, সবগুলো কিন্তু ছোট হাতের লিখবা, প্রিন্ট এফ enter the value of x। তারপর অবশ্যই মানগুলো ইনপুট করার জন্য scanf লিখতে হবে। স্যার int থাকলে %d দিবা, আর ফ্লোট থাকলে %f। তাহলে আমি এখানে %d ব্যবহার করছি, x লিখলাম। ক্লিয়ার? এইবার আসো ইফ স্টেটমেন্টটা ব্যবহার করব। ইফ হচ্ছে যে মানে ইফ স্টেটমেন্টটা হচ্ছে যে তোমার একটা শর্ত দেওয়া থাকবে, শর্তটা সত্য হলে কি হবে, না হলে কি হবে, এই স্টেটমেন্টগুলো লিখে দিতে হবে। তো প্রথমে আমি ইফ দিয়ে, মনে রাখবা ইফ শর্ত যখন ইউজ করবো তখন কোনো সেমিকলন হবে না, এক্স গ্রেটার দেন ইকুয়াল 0, মানে এখানে কিন্তু কোনো ধরনের সেমিকলন হবে না, এই শর্তের পরে কোনো ধরনের সেমিকলন হবে না। ঠিক আছে? তাহলে যদি এক্স এর মান 0 থেকে বড় বা ছোট বড় বা সমান হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো প্রিন্ট এফ দিয়ে লিখব, প্রিন্ট এফ পজিটিভ, প্রিন্ট এফ পজিটিভ। এই দুটোকে লিখে সেমিকলন লিখে দিলে হচ্ছে। আর যদি না হয়, না হলে তো আমরা ব্যবহার করবো এলস। এলস মানে হচ্ছে অন্যথায়, যদি এটা হয় শর্তটা ফুলফিল করে তাহলে বলবো পজিটিভ, আর যদি ফুলফিল না করে তাহলে বলবো কি নেগেটিভ। ঠিক আছে? তাহলে প্রিন্ট এফ নেগেটিভ। ওকে, আইএনটি মেইন থাকলে অবশ্যই রিটার্ন 0 দিবা। শেষ। এই হচ্ছে আমাদের শর্ত রিলেটেড। আমি এখানে 3টা জিনিস একসাথে লিখে দিলাম, কোনো একটা সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক হওয়ার ফ্লোচার্ট, অ্যালগরিদম, আর একটা হচ্ছে কি সি প্রোগ্রাম। ক্লিয়ার? পারা যাবে? এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিক, উদাহরণ 9। উদাহরণ 9 হচ্ছে কোনো সংখ্যা জোড় নাকি বিজোড় সংখ্যা তা নির্ণয় করার জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামিং লিখতে হবে। ঠিক আছে? তাহলে এখানে কিভাবে করব আমরা একটু দেখো। সেম প্রসেস। তো কোনো একটা সংখ্যা জোড় হতে গেলে এটার শর্তটা কি হতে পারে স্যার? কোনো একটা সংখ্যা যদি জোড় হতে যায় তার শর্ত সবসময়, ধরো সংখ্যাটাকে আমি x ধরলাম, অবশ্যই ওই সংখ্যাটা 2 দ্বারা ভাগ যাবে। যদি কোনো একটা সংখ্যাকে আমি 2 দ্বারা ভাগ করতে পারি তাহলে ওই সংখ্যাটা অবশ্যই কী হবে, জোড় সংখ্যা হবে। ধরো 6 সংখ্যাটা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে কীভাবে বুঝলাম? 2 দিয়ে ভাগ যাচ্ছে, অবশ্যই দেখো 3 2 6। ঠিক আছে? তাহলে এখানে 2 দ্বারা ভাগ যাচ্ছে, তার মানে ভাগশেষ অবশ্যই কী হতে হবে, 0 হতে হবে। যদি ভাগশেষ 0 হয় তাহলে আমরা ধরে নিব যে 2 দ্বারা বিভাজ্য হচ্ছে, আর 2 দ্বারা বিভাজ্য হলেই আমরা বলতে পারবো সংখ্যাটি জোড় সংখ্যা। ক্লিয়ার? তাহলে কম্পিউটারকে, মানে সি প্রোগ্রামিং যখন আমি করতে যাব, কম্পিউটারকে কি ধরনের শর্ত দিলে সে বুঝে যাবে যে এই সংখ্যাটা জোড় নাকি বিজোড় সংখ্যা? তো তাকে একটা শর্ত দিয়ে দিতে হবে। শর্তটা কি? এই যে সংখ্যাটাকে যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে বলবো আমরা জোড় সংখ্যা, আর যদি 2 দিয়ে ভাগ না যায় তাহলে আমরা কি বলবো, বিজোড় সংখ্যা। ওকে, তাহলে এখানে শর্তটা দিব হচ্ছে, এই শর্তটা এভাবে লিখতে পারি, x মডিউলাস 2 ডাবল ইকুয়াল 0। শর্ত হবে এটা। এই যে চিহ্নটা দিলাম পার্সেন্টেজের মতো, ওইটাকে মডিউলাস বলে। এই চিহ্নটাকে কি বলে? মডিউলাস বলে। এটাকে মডিউলাস বলে। ঠিক আছে? তো এটার মানেটা হচ্ছে যে এক্স মডিউলাস 2 মানে বোঝাচ্ছে এক্সকে 2 দিয়ে ভাগ করব, ভাগ করে এই যে ভাগশেষ কত হবে, 0। এই জায়গায় কি হবে, ভাগশেষ হবে। ঠিক আছে? তো এটাকে আবার এভাবেও লেখা যায়, এক্স মোড 2, এখানে থাকবে রিমাইন্ডার, মানে হচ্ছে সবসময় সমান চিহ্নের এই পাশে ভাগশেষ থাকবে। এগুলো কিন্তু অনেক সময় এমসিকিউতেও আসে। ঠিক আছে? এই পাশে সবসময় কি থাকবে, ভাগশেষ থাকবে। তো ভাগশেষ যদি 0 হয় তখন আমরা বলতে পারবো যে 2 দ্বারা ভাগ হয়েছে বা বিভাজ্য হয়েছে। আর যদি 2 দ্বারা বিভাজ্য হয় তখন ওই সংখ্যাটাকে আমরা কি বলবো, জোড় সংখ্যা। আর যদি বিভাজ্য না হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, বিজোড় সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা,
এবার তাহলে এই ফর্মেটটা একটু লিখে নিবা। এক্স মোড, মোড চিহ্নটাকে এভাবেও লেখা যায়, আবার পার্সেন্টেজ দিয়েও লেখা যায়। তো এক্স মোড টু মানে বোঝাচ্ছে এক্স সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করবা, এখানে সবসময় কি বসবে, ভাগশেষ বসবে। এই পাশে সবসময় কি বসবে, ভাগশেষ বসবে। এখানে আরেকটা প্রশ্ন করতে পারো, স্যার আপনি সমান চিহ্ন কেন 2টা দিলেন? স্যার এই সমান চিহ্ন 2টা, এটাকে বলা হয় রিলেশনাল অপারেটর। এটাকে কি অপারেটর বলা হয়, রিলেশনাল অপারেটর। তাহলে মডিউলাস থাকলে অবশ্যই সমান চিহ্ন 2টা দিতে হবে, রিলেশনাল অপারেটরটা ইউজ করতে হবে, সমান চিহ্ন 2টা দিবা। ক্লিয়ার? তাহলে এই পাশে হচ্ছে ভাগশেষ। অনেক সময় এমসিকিউতে আসে, ধরো তোমাকে যদি বলে 7 মডিউলাস 3 সমান কত, ওকে, তাহলে তুমি 7কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 2 6 ভাগশেষ 1, তখন এখানে কিন্তু অ্যান্সার হবে 1। মানে আমরা এই জায়গায় কোশ্চেন মার্কের জায়গায় সবসময় ভাগশেষ বসাবো, ভাগফল নয়। কি বললাম, ভাগশেষ বসাবো, আর যদি ভাগ যায় তাহলে হচ্ছে 0। ঠিক আছে? এইবার আসো, তাহলে আমাদের শর্ত হচ্ছে জোড় সংখ্যা হওয়ার শর্ত কি, এটা মাথায় রাখবা। এক্স মডুলাস 2 ডাবল ইকুয়াল 0, এটা আমি একদম প্র্যাকটিক্যালি তোমাদেরকে করে দেখাবো, যেহেতু জিনিসটা বুঝতে আরও সুবিধা হয়। ঠিক আছে? তাহলে আবার আমরা আগের মতো ফ্লো চার্টে চলে যাই। ফ্লো চার্টে চলে যাচ্ছি। প্রথমে শুরু করলাম প্রোগ্রামটি, তারপর হচ্ছে ইনপুট দিব, শর্ত লিখব, এখানে একটা দিলাম, তাহলে এখানে আমরা প্রথমে স্টার্ট করছি। ইনপুট এক্স, এখানে শর্ত দিলাম ইফ এক্স মডিউলাস 2 ডাবল ইকুয়াল 0, যদি এক্সকে 2 দ্বারা ভাগ করা যায়, ভাগশেষ যদি 0 হয়, সেক্ষেত্রে এখানে কি বসাবো, ইয়েস প্রিন্ট, জোড় সংখ্যার ইংলিশ হচ্ছে ইভেন নাম্বার, লিখতে পারো প্রিন্ট ইভেন। ঠিক আছে? জোড়ের ইংলিশ হচ্ছে ইভেন নাম্বার। আর যদি নো হয়, প্রিন্ট অড নাম্বার। ঠিক আছে? তাহলে জোড় হলে ইভেন আর বিজোড় হলে অড নাম্বার। এবার আসো, এটাকে আমি একটা কানেক্টর দিয়ে অ্যাড করে দিচ্ছি। তাহলে প্রোগ্রামটা স্টপ করে দিলাম। তাহলে এই হচ্ছে প্রোগ্রাম, আমাদের ফ্লোচার্ট। প্রোগ্রামটা স্টার্ট করলাম, তারপর হচ্ছে ইনপুট এক্সের মান ইনপুট করলাম। এবার এখানে শর্ত দিলাম ইফ এক্স মডিউলাস 2 ডাবল ইকুয়াল 0, যদি এক্সকে 2 দ্বারা ভাগ যায়, ভাগশেষ যদি 0 হয়, তাহলে ইয়েস হলে আমরা বলবো প্রিন্ট ইভেন, আর যদি নো হয় তাহলে বলবো যে প্রিন্ট অড নাম্বার। তারপর কানেক্টর দিয়ে আমরা যোগ করে দিলাম। এই হচ্ছে আমাদের ফ্লোচার্ট, একদম ইজি, সম্পূর্ণ আগেরটার মতোই, জাস্ট শর্তটা বসাবো। শর্তটা ফুলফিল করলে বলবো ইভেন নাম্বার, মানে হচ্ছে জোড় সংখ্যা। শর্তটা ফুলফিল করলে যদি না করে তাহলে বলবো যে অড নাম্বার, মানে বিজোড় সংখ্যা। তারপর প্রোগ্রামটা স্টপ করলাম। এবার আসো আমরা অ্যালগরিদম লিখছি। তাহলে হচ্ছে ধাপ 1, প্রোগ্রামটি শুরু করি। ধাপ 2, এক্স এর মান ইনপুট করি। ধাপ 3, যদি এক্স মডুলাস 2 ডাবল ইকুয়াল 0 সত্য হয়, তবে ছাপায় ইভেন, অন্যথায় ছাপায় অড। ধাপ 4, প্রোগ্রামটি শেষ করি।
ক্লিয়ার? এইবার আসো এটা সি প্রোগ্রামিংটা আমরা করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে ফ্লো চার্ট অ্যালগোরিদম। এখন আমরা সি প্রোগ্রামিংটা করব। তো জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা নির্ণয়ে সি প্রোগ্রামিংটা আমি এখানে করে দিচ্ছি। এটাও সেম আগের মতো ইফ স্টেটমেন্ট ব্যবহার করব আমরা। ইফ স্টেটমেন্ট ব্যবহার করব, এর পাশে করে দিচ্ছি হ্যাশ ইনক্লুড stdio ডট h int main। তাহলে int এখানে পূর্ণ সংখ্যা ব্যবহার করবা, x লিখলাম, তারপর হচ্ছে printf লিখলাম যে enter the value of x, অবশ্যই সেমিকোলন দিবা printf লেখার পর, ঠিক আছে? তারপর হচ্ছে যে scanf %d, এখানে %d ব্যবহার করব, scanf লিখে %d, তারপর হচ্ছে and x। এবার x এর মান ইনপুট করার পর আমাদেরকে শর্তটা লিখতে হবে, if x মডিউলাস 2 ডাবল ইকুয়াল 0 যদি সত্য হয় তাহলে printf ইভেন বা ইভেন নাম্বার লিখতে পারো, সমস্যা নেই। আর যদি সত্য না হয় এলস printf odd। শেষ। এই জিনিসটা মাথায় রাখবা, ইফ দিয়ে এটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট, ঠিক আছে? ইফ যদি শর্তটা ফুলফিল হয় তাহলে আমরা বলবো printf ইভেন, আর যদি ফুলফিল না হয় তাহলে বলবো যে printf odd। তারপর রিটার্ন 0 দিয়ে দিবা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম আমরা, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। রিটার্ন 0টা আসলে আমরা কেন দিই? হ্যাঁ, যে int মেইন থাকলে অবশ্যই রিটার্ন 0 দিবা। হ্যাঁ, কারণ অনেক সময় প্রোগ্রামিং করতে গেলে অনেক সময় ডিফল্ট বিভিন্ন ধরনের ডিফল্ট মান প্রদর্শন করে, তো ওই মানগুলো প্রদর্শন না করার জন্য রিটার্ন 0, মানে সে আবার শুরু থেকে মানে প্রোগ্রামটা শেষ হওয়ার পরপরই 0তে রিটার্ন করবে, মানে ফিরে যাবে, আবার শুরু থেকে প্রোগ্রাম রান হবে, এটা বোঝানোর জন্য। ওকে, আচ্ছা, তাহলে এখানে লিখে দিলাম। এইবার আসো এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। প্র্যাকটিক্যালি যদি আমি দেখি তাহলে কেমন হবে একটু দেখো। তো আমি এখানে টাইপ করে রেখেছি, একটু দেখো। সেটা হচ্ছে এই যে include stdio ডট h int main, দেখো মানে একটু আগে যেভাবে করেছে int a print enter the number, ঠিক আছে? এন্টার দ্য নাম্বার দিতে পারো, এন্টার দ্য ভ্যালু, মানে তুমি printf এর ব্র্যাকেটের ভিতরে যেভাবেই লিখো না কেন সেটা হচ্ছে একটা হেডলাইন বা একটা শিরোনাম, ওই শিরোনামটা প্রকাশ পাবে। এবার আমি মানগুলি ইনপুট করার জন্য অবশ্যই scanf ফাংশনটা ব্যবহার করব। int থাকলে %d আর ফ্লোট থাকলে %f ব্যবহার করব, %d কমা দিয়ে অ্যান্ড এ দিলাম। এবার আসো শর্তটা, শর্ত ইফ a মডুলাস 2 ডাবল ইকুয়াল 0, মানে হচ্ছে যে a কে 2 দিয়ে ভাগ করব, ভাগ শেষ অবশ্যই কী হতে হবে? 0 হতে হবে। যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে বলবো যে প্রিন্ট f ইভেন নাম্বার, আর এলস হলে অড নাম্বার, ঠিক আছে? রিটার্ন 0, তারপর সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করবো। এই হচ্ছে আমাদের জিনিস। ওকে, তবে এটা টাইপ করার পরে দেখবা যে এখন একটা আউটপুট আসবে। আমি আউটপুটের মধ্যে কিভাবে কাজ করব সেটা একটু দেখো। ফার্স্ট অফ অল এটা টাইপ করলাম, তারপর হচ্ছে বিল্ড দিবা, এখানে আমরা বিল্ড দিব, যদি কোনো ভুল থাকে তাহলে শো করবে, যেহেতু এখানে কোনো ভুল নেই। এবার রান বাটনটা ক্লিক করবো, রান করলে দেখো একটা কালো উইন্ডো চলে আসছে। এই যে লেখাটা লিখেছি এন্টার দ্য নাম্বার, এই জাস্ট এই শিরোনামটা আসবে। তাহলে মাথায় রাখবা printf এর ব্র্যাকেটের ভিতরে যা লিখবা তার শিরোনাম আকারে চলে আসবে। এইবার দেখো এখানে কার্সরটা মিট করছে, তো এখানে আমি যখন ক্লিক করব তাহলে কিপ্যাড চলে আসবে, বুঝছো? ওই যে scanf ফাংশনটা দিয়েছিলাম, কেন? আমি তো যে কোনো একটা সংখ্যা ইনপুট করতে হবে, ইনপুট করলেই তো আমাকে সে বলতে পারবে যে এটা জোড় সংখ্যা ছিল নাকি বিজোড় সংখ্যা ছিল, ঠিক আছে? এটা তো আমাকে বলতে পারবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে মানটা তো আমাকে ইনপুট করতে হবে, তো মান ইনপুট করতে গেলে অবশ্যই আমাকে scanf ফাংশনটা ইউজ করতে হবে। এখন ক্লিক করার সাথে সাথে দেখবে যে কিপ্যাড চলে আসবে। দেখো এই যে ক্লিক করলাম, একটা কিপ্যাড চলে আসলো। এখন আমি যে কোনো একটা সংখ্যা দিচ্ছি 45, এই 45 সংখ্যাটা বিজোড় সংখ্যা, এটা আমরা জানি, কিন্তু কম্পিউটার তো জানে না। কম্পিউটার সে লজিক দিয়ে সে ব্যাখ্যা করবে, 45কে 2 দিয়ে ভাগ করবে প্রথমে, যদি ভাগটা না যায় তাহলে সে বলবে যে অড নাম্বার, আর যদি ভাগ যেত তাহলে বলবে যে ইভেন নাম্বার। এখন এন্টার বাটন প্রেস করার সাথে সাথে সে তার কমান্ডটা দিয়ে দিবে। দেখো
এই যে এন্টার বাটন প্রেস করলাম, সে বললো যে অড নাম্বার, দেখেছো, সে বললো যে কি অড নাম্বার। ক্লিয়ার? তাহলে 45 হচ্ছে বিজোড় সংখ্যা। ক্লিয়ার? তাহলে সে কিন্তু তার লজিক অনুসারে কাজ করছে। আমি আউটপুটটা আবার দেখাচ্ছি। এবার আমরা একটা জোড় সংখ্যা দিয়ে দেখি, রান দিলাম। এবার আমরা একটা জোড় সংখ্যা দিয়ে দেখি কি আসে, 56। এটা জোড় সংখ্যা, এন্টার বাটন প্রেস করি, দেখো কি আসে, ইভেন নাম্বার। দেখেছো? ইভেন নাম্বার। তার মানে সে কমান্ডটা দিতে পারছে, যে সংখ্যাটা দিচ্ছি সে সাথে সাথে এটাকে 2 দ্বারা ভাগ করে দেখছে, যদি ভাগ যাচ্ছে মানে ভাগ গেলেই তখন ইভেন নাম্বার বলছে, ভাগ না গেলে অড নাম্বার। ক্লিয়ার? তো কম্পিউটার কিন্তু লজিকগুলো এইভাবে করে কাজ করে। ঠিক আছে? অনেকটা মজার জিনিস না? এইবার আসো আরেকটা, এখানে অনেক সময় তোমরা ভুল করে ফেলো যে ইভেন নাম্বার অড নাম্বার একটু মানে হচ্ছে কোনটা জোড় সংখ্যার ইংরেজি কোনটা বিজোড় সংখ্যার ইংরেজি মানে ভুলে যাও। তো এখানে একটা ট্রিক বলে দিই মনে রাখার জন্য। জাস্ট ট্রিকটা হচ্ছে, দেখো জোড়, জোড় সংখ্যা ইভেন, ইভেনও বর্ণ কয়টা দেখো, 1টা 2টা 3টা 4টা, তাহলে 4 জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যার ইংলিশ হচ্ছে ইভেন, ইজিলি মনে রাখতে পারবা। তারপর হচ্ছে অড, অড হচ্ছে বিজোড় সংখ্যা, দেখো কয়টা বর্ণ, 1টা 2টা 3টা, 3 কি জোড় নাকি বিজোড়? বিজোড়, তার মানে বোঝা যাচ্ছে বিজোড় সংখ্যার ইংলিশ হচ্ছে অড। এই টেকনিকটা ফলো করলে হয়ে যাচ্ছে। ক্লিয়ার? পারা যাবে? আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরের টপিকে। তাহলে আশা করি এটা একদম কমপ্লিট। আমি প্রত্যেকটা স্টেপ যেমন ফ্লোচার্ট, অ্যালগোরিদম, তারপর হচ্ছে সি প্রোগ্রামিং একদম প্র্যাকটিক্যালি করে দেখালাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ক্লিয়ার? এবার আসো আমরা পরবর্তী কোয়েশ্চেনটাতে যাচ্ছি। দেখো উদাহরণ 10, এটা হচ্ছে একটি সাল ইনপুট দিতে হবে, সালটি লিপ ইয়ার কিনা তা নির্ণয় করা, অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামিং লিখো। এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের বোর্ড কোয়েশ্চেনগুলোর জন্য, কলেজ পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই কোয়েশ্চেনটা, লিপ ইয়ার। হ্যাঁ, এটা আমি এখানে মার্ক করে রাখছি। এই কোয়েশ্চেনটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট, আমি এখানে মার্ক করে দিচ্ছি। ঠিক আছে? এটা বেশি ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনও আসতে পারে, কলেজ পরীক্ষায় আসতে পারে লিপ ইয়ার। তো এবার আসো আমরা লিপ ইয়ারের শর্তগুলো কী কী হতে পারে সেটা একটু জেনে নিই। লিপ ইয়ার মানে হচ্ছে অধিবর্ষ। হ্যাঁ, তো এই লিপ ইয়ার হচ্ছে 4 বছর পর আসে। যেমন ফেব্রুয়ারি মাসে আমরা দেখব যে 4 বছর পর 29 দিন হিসেব করি। তো এই 4 বছর পর সেই দিনটি আসে। তো এখন তোমাদেরকে ধরো আমি যে কোনো একটা সাল দিয়ে দিল 2020 সাল, তো তোমাকে দেখেই বলতে হবে এই সালটাতে লিপ ইয়ার ছিল কিনা, মানে এই সালে ফেব্রুয়ারি মাসে 29 দিন ছিল কিনা, মানে এই সালটা লিপ ইয়ার কিনা সেটা তোমাকে বের করতে হবে। তাহলে কোনো একটা সাল বা কোনো একটা বছর লিপ ইয়ার কিনা সেটা বের করার শর্ত কি সেটা আমাকে আগে জানতে হবে। শর্ত হচ্ছে 2টা শর্ত মাথায় রাখবা। কি বললাম স্যার? 2টা শর্ত একটু মাথায় রাখবা। শর্তটা আমি আগে অ্যানালাইসিস করে দিচ্ছি, তারপর হচ্ছে প্রশ্নে যাচ্ছে। শর্তটা হচ্ছে আমি লিখে দিচ্ছি, ধরো 2020 সাল, এটা লিপ ইয়ার হতে গেলে এটা শর্তটা কি হতে পারে? শর্ত হতে পারে, একটা শর্ত হচ্ছে প্রথমে 4 দ্বারা ভাগ যেতে হবে, 400। তাহলে এখানে খেয়াল করো, আমি এই যে 2020 সাল এটাতে কি লিপ ইয়ার ছিল নাকি ছিল না সেটা কীভাবে বুঝবা? এখানে একটা শর্ত লিখেছি। প্রথম শর্তটা হচ্ছে 400 দ্বারা যদি বিভাজ্য হয়, প্রথমে আমি এটাকে 400 দিয়ে ভাগ করব। 400 দিয়ে যদি বিভাজ্য হয় তাহলে আমি সাথে বলবো যে লিপ ইয়ার।
বলতে পারবো। আর যদি 400 দিয়ে বিভাজ্য না হয় তাহলে আমি 2 নাম্বার স্টেপটা ফলো করব। 400 দিয়ে বিভাজ্য না হলে এবার 2 নাম্বার স্টেপটা ফলো করব। 2 নাম্বার স্টেপটা হচ্ছে 100 দ্বারা বিভাজ্য হবে না, মানে ওই সংখ্যাটা 100 দ্বারা ভাগ যাবে না, কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। যদি 4 দ্বারা বিভাজ্য হয় তখন আমরা এটাকে লিপ ইয়ার বলতে পারবো। তাহলে শর্তটা একটু ভালো করে খেয়াল করো, আবারও বলছি শর্তটা কি কি। শর্তটা হচ্ছে যে প্রথমে যে সালটা বা দেওয়া থাকবে এটাকে 400 দিয়ে ভাগ করব। 400 দিয়ে ভাগ করে যদি 400 দিয়ে বিভাজ্য হয় তাহলে বলবো লিপ ইয়ার। ওকে, প্রথম স্টেপ। যদি 400 দ্বারা ভাগ না হয় তাহলে সেক্ষেত্রে আমরা দ্বিতীয় স্টেপে যাব। দ্বিতীয় স্টেপ হচ্ছে 100 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 4 দ্বারা বিভাজ্য। যদি এরকম হয় তাহলে সেটাকে আমরা লিপ ইয়ার বলবো, আর এই শর্তটা ফুলফিল না করলে বলবো যে ওই সালে কোনো লিপ ইয়ার ছিল না। তাহলে এই শর্তটাকে আমি কিভাবে সি প্রোগ্রামিংয়ে অ্যাড করছি এটা একটু খেয়াল করো। তো আমি ধরে নিই এই সালটা হচ্ছে ওয়াই, যদি আমি ধরে নিই সালটা ওয়াই, তাহলে প্রথম শর্তটা অনুসারে এটা হবে ওয়াই মডিউলাস 400 ডাবল ইকুয়াল 0। এটা হচ্ছে প্রথম শর্ত, মানে ওয়াইকে যদি 400 দিয়ে ভাগ করতে পারি বা ভাগ যায় সেক্ষেত্রে লিপ ইয়ার বলবো, আর যদি ভাগ না যায় সেক্ষেত্রে এবার হচ্ছে আরেকটা শর্ত। শর্তটা হচ্ছে যে 100 দ্বারা বিভাজ্য নয়। তাহলে দ্বিতীয় শর্তটা আমি এখানে ইউজ করছি ওয়াই মডিউলাস 100 ইকুয়াল নট। এই ক্ষেত্রে এখানে এটা ব্যবহার করবো। এই যে এক্সক্লেমেটরির মতো চিহ্ন এটাকে নট বলে, এটাকে কি বলে? নট। এটা হচ্ছে ইকুয়াল নট। তাহলে আমরা বলবো যে ওয়াই মডিউলাস 100 ইকুয়াল নট 0। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে ওয়াইকে 100 দিয়ে ভাগ যাবে না। এটার মানেটা কি? ওয়াইকে 100 দিয়ে ভাগ যাবে না। যদি ওয়াইকে 100 দিয়ে ভাগ না যায় তবে আবার এখানে আরেকটা অ্যাড করে দিয়েছে, কিন্তু 4 দ্বারা ভাগ যেতে হবে। 100 দিয়ে ভাগ যাবে না, কিন্তু 4 দ্বারা ভাগ যেতে হবে। তাহলে এখানে ডাবল এন্ড, একটা লজিক্যাল এন্ড, এই অপারেটরটার নাম হচ্ছে লজিক্যাল এন্ড। ডাবল এন্ড মানে হচ্ছে দুইটা শর্তই ফুলফিল করতে হবে। দ্বিতীয় শর্তটা হচ্ছে ওয়াই মডিউলাস 4 ডাবল ইকুয়াল 0। তাহলে এখানে শর্তটা দেখো কিভাবে আমি কানেক্ট করলাম। ডাবল অ্যান্ড দেওয়া মানে হচ্ছে লজিক্যাল অ্যান্ড, মানে হচ্ছে যে দুইটা শর্তই ফুলফিল করতে হবে। দুইটা শর্তই কী করতে হবে? ফুলফিল করতে হবে। ওয়াইকে 100 দিয়ে ভাগ যাবে না, তা কিন্তু আবার 4 দিয়ে ভাগ যাবে। যদি এই শর্তটা ফুলফিল করে সেক্ষেত্রে আমরা বলতে পারবো লিপ ইয়ার, আর অন্য ক্ষেত্রে লিপ ইয়ার বলবো না। তো এই শর্তটা তাহলে এখানে শর্ত দুইটা না, একটা হচ্ছে ওয়াই মডুলাস 400 ডাবল ইকুয়াল 0, আর একটা হচ্ছে এখানে একসাথে দুইটা। তাহলে এখানে এদের মাঝখানে একটা চিহ্ন দিবা, এই চিহ্নটাকে বলা হয় লজিক্যাল অর। এই চিহ্নটাকে লজিক্যাল অর বলে। তাহলে এটা মানে বোঝাচ্ছে যে যদি ওয়াইকে 400 দ্বারা ভাগ যায় তাহলে সেক্ষেত্রে বলবো লিপ ইয়ার, আর যদি ভাগ না যায় তাহলে দ্বিতীয় স্টেটমেন্টে আসবো, বা হচ্ছে যে দ্বিতীয় স্টেপে আসবো। মানে এটাকে 100 দিয়ে ভাগ যাবে না, কিন্তু আবার 4 দিয়ে ভাগ যাবে। যদি 4 দিয়ে ভাগ যায় সেক্ষেত্রে লিপ ইয়ার বলবো, অন্য ক্ষেত্রে লিপ ইয়ারটা বলবো না। তো এই জিনিসটাই অনেকভাবে করা যায়, ঠিক আছে? এটা তোমার ইফ এলস স্টেটমেন্ট দিয়েও করা যায়, আবার ইফ এলস স্টেটমেন্ট দিয়ে করা যায়। লিপ ইয়ারটা দুইভাবে করা যায়। তো ঠিক আছে, আমি ফ্লো চার্টটা দেখিয়ে দিচ্ছি। ফ্লো চার্টে কীভাবে করবা। ফ্লো চার্টে একসাথে করা যায়। তাহলে আছে আমি প্রোগ্রামটা প্রথমে স্টার্ট করলাম, ইনপুট এক্স বা ওয়াই দিই, ইনপুট ওয়াই, তাহলে প্রথম শর্তটা যেটা ছিল, প্রথম শর্ত ছিল ইফ ওয়াই মডিউলাস 400 ডাবল ইকুয়াল 0। যদি ওয়াইকে 400 দিয়ে ভাগ যায় তাহলে আমরা লিপ ইয়ার বলবো, নতুবা লিপ ইয়ার বলবো না, ঠিক আছে? তাহলে এটাকে এভাবে করে করতে পারি।
ইয়েস। তাহলে ইয়েস হলে যদি এটা শর্তটা ফুলফিল করে তাহলে আমরা বলবো লিপিয়ার, নতুবা বলবো লিপিয়ার না। তাহলে এখানে বলবো যে প্রিন্ট লিপিয়ার, ঠিক আছে। আর যদি শর্তটা ফুলফিল না করে নো, তাহলে শর্তটা যদি ফুলফিল না করে তাহলে সেক্ষেত্রে আমরা দ্বিতীয় স্টেপে যাব। দ্বিতীয় স্টেপের সূত্রটা হচ্ছে ইফ, ঠিক আছে। এখানে শর্তটা আমি এখানে লিখি ওয়াই মডিউলাস 100 ইকুয়াল নট 0 ডাবল অ্যান্ড ওয়াই মডিউলাস 4 ডাবল ইকুয়াল 0। তাহলে ইয়েস হলে লিপিয়ার, এস হলে লিপিয়ার বলবো, অন্য ক্ষেত্রে বলবো না। তাহলে নো হলে আমরা বলবো নট লিপিয়ার। এই হচ্ছে বিষয়। তাহলে এবার এখানে একটা কানেক্টর দিচ্ছি, কানেক্টর দিয়ে অ্যাড করে দিবা। স্টপ। দেখো এটা কিন্তু তেমন জটিল কিছু না, হ্যাঁ। মনে হতে পারে যে চিত্রটা অনেক বড়, অনেকটা জটিল, তা না। প্রোগ্রামটা প্রথমে স্টার্ট করলাম, ইনপুট ওয়াই এর মান নিলাম, ঠিক আছে। ইফ ওয়াই মডিউলাস 400 ডাবল ইকুয়াল 0, যদি ইয়েস হয় তাহলে বলবো যে প্রিন্ট লিপিয়ার, আর যদি নো হয় তাহলে আমি দ্বিতীয় স্টেটমেন্টটা ফলো করব। এই যে এখানে লিখে দিয়েছিলাম ওয়াইকে 100 দিয়ে ভাগ যাবে না, কিন্তু আবার 4 দিয়ে ভাগ যাবে। যদি সেটা হয় তাহলে বলবো লিপিয়ার, আর না হলে বলবো যে নট লিপিয়ার। এবার তিনটা আউটপুট কানেক্ট করে আমি প্রোগ্রামটা স্টপ করে দিলাম। এই যে নিয়মটা করেছে এটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট ফলো করে, ঠিক আছে। ইফ এলস স্টেটমেন্ট ফলো করে এভাবে করে করলাম। তাহলে সেক্ষেত্রে শর্তটা ভাগ করে আমি করেছি। এখানে শর্ত দুইটা একসাথে লেখা যেত, এই সবগুলো শর্ত কিন্তু একসাথেও লেখা যায়। এটাকে ভাগ করে এভাবে করে করেছে। তাহলে এভাবে করেও করা যায়, আবার অন্যভাবেও করা যায়, সেটা আমি বলে দিচ্ছি। তাহলে ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে এভাবে করে আমরা করতে পারবো। এটা হচ্ছে ফ্লো চার্টটা, ঠিক আছে। সে আর অ্যালগরিদম তুমি তোমার মতো করে দিতে পারবা, বর্ণনাটা অ্যালগরিদম তুমি তোমার মতো করে দিতে পারো, সমস্যা নেই। তাহলে আমি ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে এই হচ্ছে লিপিয়ারের কন্ডিশনটা। এবার আমি শুধুমাত্র ইফ ব্যবহার করলে কি হবে সেটা বলে দিচ্ছি। ইফ এলস স্টেটমেন্ট যদি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে কীভাবে করব? তাহলে প্রথমে প্রোগ্রামটা স্টার্ট করলাম, ইনপুট ওয়াই দিলাম। এবার এখানে শর্তটা ইফ স্টেটমেন্ট ব্যবহার করে শর্তটা সবগুলো শর্ত পুরোটা একসাথে লিখে দিব। ওয়াই মডিউলাস 400 ডাবল ইকুয়াল 0, এটা হচ্ছে একটা শর্ত। তার মাঝখানে একটা লজিক্যাল অর ব্যবহার করব, এই যে লজিক্যাল অর, ঠিক আছে। ব্যবহার করে এবার এখানে লিখব ওয়াই মডিউলাস 100 ইকুয়াল নট 0। শর্ত কিন্তু একই থাকবে, তবে এটা আমি সবগুলো শর্ত একসাথে লিখে দিচ্ছি। তারপর এখানে লজিক্যাল একটা অ্যান্ড ব্যবহার করব,
ওয়াই মডুলাস 4 ডাবল ইকুয়াল 0, ব্র্যাকেটটা ক্লোজ করো। এই হচ্ছে শর্ত। দেখো এখানে পুরো শর্তটা একসাথে। তো ইফ এলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করলে এই শর্তগুলি আমি ভেঙে ভেঙে লিখেছি। প্রথমে এটা লিখলাম, হলে লিপিয়ার বলবে, না হলে তারপরে স্টেপে যাবে। তারপরে এই শর্তটা লিখলাম, হলে লিপিয়ার, না হলে লিপিয়ার না। কিন্তু এখানে সবগুলো পুরোটা একসাথে লিখে দিয়েছি। ঠিক আছে, দুইভাবে করা যায়। তো একসাথে লিখে দিলে তখন কীভাবে করতে পারবা, আমি দুইভাবে দেখিয়ে দিচ্ছি। প্রোগ্রামটা স্টপ করে দিলাম। তাহলে যদি শর্তগুলোটা ফুলফিল হয় তাহলে সেক্ষেত্রে বলবো যে প্রিন্ট অ্যাপ লিপিয়ার, আর যদি ফুলফিল না হয়, হ্যাঁ, তাহলে বলবো যে নট লিপিয়ার। এই যে চিহ্নটা, এই চিহ্নটার মানেটা কি? এটা হচ্ছে যে লজিক্যাল অর। এটা মানে হচ্ছে যে যদি এটা ফুলফিল হয় আমরা লিপিয়ার বলবো, না হলে আবার সেকেন্ড স্টেপে যাব। তাহলে এটা হলে আবার লিপিয়ার বলবো, আবার যদি পুরোটা শর্ত, যদি কোনোটা শর্ত ফুলফিল না হয় তাহলে হচ্ছে নট লিপিয়ার। আমি এখানে চিহ্নগুলো একটু লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই চিহ্নটাকে লজিক্যাল অর অপারেটর বলে, লজিক্যাল অর। আর এই চিহ্নটাকে বলা হয় লজিক্যাল অ্যান্ড। এর অর্থ হচ্ছে যে কোনো একটা, এই শর্তটা ফুলফিল না হলে পরের শর্তে চলে যাবে। আর এটা হচ্ছে যে দুইটা শর্তই ফুলফিল হতে হবে। মিনিংগুলো হ্যাঁ কি পারা যাবে? তাহলে আমি অ্যালগরিদমটা এখানে লিখে দিচ্ছি। তারপর আমি সি প্রোগ্রামিংটা করে এটা আমি একেবারে, তাহলে ধাপ 1, প্রোগ্রামটি শুরু করি। ধাপ 2, ওয়াই এর মান ইনপুট করি। ধাপ 3, যদি ওয়াই মডুলাস 400 ডাবল ইকুয়াল 0, সত্য হয়, তবে ছাপায় লিপিয়ার, অন্যথায় ছাপায় নট লিপিয়ার। ধাপ 4, প্রোগ্রামটি শেষ করি। এই হচ্ছে বিষয়। তার লিপিয়ার টপিকটা আমি এখানে শুধুমাত্র ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করলে কেমন হতে পারে সেটা এখানে লিখে দিলাম। ইয়েস দিব, এখানে নো লিখলাম। ঠিক আছে, এটা হচ্ছে ফ্লো চার্ট। এবার অ্যালগরিদম। তো সি প্রোগ্রামিং কিন্তু দুইভাবে করা যায়। একটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে কিভাবে করতে হয়, ইফ এলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করে কিভাবে করতে হয়, দুইটা আমি দেখিয়ে দিব। ঠিক আছে, তাহলে এটা ফ্লো চার্ট, এটা হচ্ছে যে অ্যালগরিদম।
এর আগেরটাতে কিন্তু দুইটা শর্ত ভেঙে ভেঙে করেছে। এখন আমরা চলে যাচ্ছি সি প্রোগ্রামিংয়ে। তো সি প্রোগ্রামিংয়ে দুইভাবে করা যায়। কীভাবে করতে হয় দেখো। ফার্স্ট অফ অল আমি এখানে ভেঙে দিচ্ছি, ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করলে, অনেক সময় কিন্তু পরীক্ষায় তোমাদেরকে বলে দিতে পারে যে ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে লিপ ইয়ার কীভাবে করতে হয়, ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে লিপ ইয়ার কীভাবে করতে হয় সেটা অনেক সময় বলে দিতে পারে। ঠিক আছে, তাহলে আমি দেখাচ্ছি প্রথমে হ্যাশ ইনক্লুড stdio.h int y, তাহলে এখানে লিখব printf enter the value of y, ঠিক আছে, scanf %d ব্যবহার করবো যেহেতু int, তাহলে int y, printf enter the value of y, তারপর হচ্ছে %d কমা দিয়ে and y। ঠিক আছে, এবার আসো এখানে শর্ত ইউজ করবো, ইফ শর্তটা, শর্ত দিয়ে হচ্ছে y মডুলাস 400 = 0, এই শর্তটা। তারপর হচ্ছে লজিক্যাল অর ব্যবহার করব, y = 0, ইফের মধ্যে এই শর্তটা ব্যবহার করতে হবে। তাহলে এখানে শর্ত কিন্তু সবগুলো একসাথে ইউজ করেছি। ইফ এলস স্টেটমেন্টে y মডুলাস 400 = 0, যদি 400 দিয়ে ভাগ যায় লিপ ইয়ার বলবো, নতুবা সেকেন্ড স্টেপে যাব। তো এখানে লজিক্যাল অ্যান্ড ইউজ করা মানে হচ্ছে দুইটা শর্তই ফুলফিল করতে হবে। 100 দিয়ে y-কে 100 দিয়ে ভাগ যাবে না, কিন্তু আবার 4 দিয়ে ভাগ যাবে। তো লিপ ইয়ার শর্তগুলো হচ্ছে সেটাই। যদি হয় তাহলে আমরা বলবো যে printf লিপ ইয়ার, আর না হলে এলস printf নট লিপ ইয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে। তারপর হচ্ছে রিটার্ন 0, এই এটা হচ্ছে রিটার্ন 0 দিয়ে কাজটা শেষ করলাম। এটা একদম ইজি। ইফ এলস স্টেটমেন্ট জাস্ট পুরো শর্তটা লিখলাম, হলে লিপ ইয়ার, না হলে নট লিপ ইয়ার। এটা আমরা প্র্যাকটিক্যাল করে দেখাবো। হ্যাঁ, এবার আসো, যদি আমাকে বলে ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে কীভাবে করব? ইফ এলস স্টেটমেন্ট, ঠিক আছে। ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করলে কীভাবে করব? ঠিক আছে, তাহলে দেখো include সেমভাবে লিখলাম, সেমভাবে এই জিনিসটা একই হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে নিয়ে গেলাম, তাহলে তারপর হচ্ছে শর্ত, ইফ প্রথম শর্তটা লিখব y মডুলাস 400 = 0, যদি y-কে 400 দ্বারা ভাগ যায় তাহলে আমরা লিপ ইয়ার বলবো। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা লিখব printf লিপ ইয়ার।
ইফ এলস ইফ এই স্টেটমেন্টটা কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট, এইটার উপর নির্ভর করে কিন্তু অনেকগুলো ম্যাথ দিবে, ঠিক আছে। লিপ ইয়ার, তারপর হচ্ছে এলস ইফ। এবার দ্বিতীয় শর্তটা লিখব, ওয়াই মডুলাস 100 ইকুয়াল নট 0 ডাবল অ্যান্ড ওয়াই মডুলাস 4 ডাবল ইকুয়াল 0। মানে এখানে বুঝালাম ওয়াইকে 100 দিয়ে ভাগ যাবে না এবং 4 দিয়ে ভাগ যাবে, দুইটা শর্তই ফুলফিল করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে শর্তগুলো ভেঙে ভেঙে লিখেছে, আর এটাতে শর্ত সবগুলো একসাথে। তাহলে সেক্ষেত্রে এটাকে বলবো প্রিন্ট এফ লিপ ইয়ার। ওকে, এইবার আসো, তাহলে এটা যদি ফুলফিল করে লিপ ইয়ার, না করলে পরের শর্তে চলে যাবে। এটা যদি ফুলফিল করে তাহলে বলবো লিপ ইয়ার, না করলে তাহলে এলস ব্যবহার করতে হবে। যদি কোনো শর্তই যদি ফুলফিল না করে তাহলে আমরা বলবো প্রিন্ট এফ নট লিপ ইয়ার। সেক্ষেত্রে আমরা বলবো প্রিন্ট এফ নট লিপ ইয়ার। শেষ, আমরা আইএনটি মেন ইউজ করেছি, রিটার্ন 0 দিব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে আমি দুইটা সি প্রোগ্রামিং করে দিয়েছি, একটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করলে এটা, আর যদি তোমাকে বলে প্রশ্নে ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করতে হবে তখন এটা, কারণ এখানে শর্তগুলো ভেঙে ভেঙে লিখেছি, আর এখানে শর্ত সবগুলো একসাথে। প্রথম শর্তটা দিলাম 400 দিয়ে ভাগ গেলে বলবো লিপ ইয়ার, না হলো দ্বিতীয় শর্তে চলে যাব, এলস ইফ দিয়ে লিখবো, ঠিক আছে। যদি এই শর্তটা ফুলফিল করে লিপ ইয়ার, আর তা না হলে এলস দিয়ে নট লিপ ইয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমি দুইটা শর্ত লিখে দিয়েছি, ক্লিয়ার, বোঝা যাবে। এবার আসো আমরা লিপ ইয়ারের প্র্যাকটিক্যালটা দেখব। এখানে প্র্যাকটিক্যালি আমরা এই সি প্রোগ্রামিং এগুলো টাইপ করব, টাইপ করার পরে একটা সাল ইনপুট দিব, তারপর দেখব এটা আসলে কি লিপ ইয়ার নাকি লিপ ইয়ার না, কারণ আমি এখানে প্রোগ্রামিংটা করলাম। ওকে, দেখো তাহলে এখানে দেখো এখানে আমি একটা সি প্রোগ্রামিং টাইপ করেছি, দেখো ইনক্লুড stereo.h, এটা টাইপ করেছি ইফ এলস স্টেটমেন্ট, এই যে ইফ আর এলস স্টেটমেন্ট। আই ইনটু ওয়াই প্রিন্ট এফ এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই, মানে ওয়াইয়ের মানটা আমরা বসাবো, স্ক্যান এফ দিলাম। এবার এখানে শর্ত দিলাম যদি ওয়াইকে 400 দ্বারা ভাগ যায়, লজিক্যাল অর ইউজ করলাম, ওয়াইকে 100 দ্বারা ভাগ যাবে না কিন্তু আবার 4 দ্বারা ভাগ যাবে। শর্তগুলো খেয়াল করো, ওয়াইকে 400 দ্বারা ভাগ গেলে বলবো লিপ ইয়ার, যদি 400 দ্বারা ভাগ না যায় দ্বিতীয় স্টেপে যাব, তাহলে হচ্ছে ওয়াইকে 100 দিয়ে ভাগ যাবে না কিন্তু আবার 4 দ্বারা ভাগ যাবে, যদি যায় তাহলে লিপ ইয়ার। আর এলস মানে হচ্ছে অন্যথায় যদি ভাগ না যায়, দুইটা কোনোটা শর্ত যদি ফুলফিল না করে সেক্ষেত্রে নট লিপ ইয়ার, রিটার্ন 0 দিব, শেষ। এবার আসো এটার আউটপুটটা আমরা একটু দেখি। প্রথমে বিল্ড করে নিব, ক্লিয়ার, তারপর হচ্ছে রান করব। তো রান করলে দেখো একটা কালো উইন্ডো আসছে, এখানে আমি যে কোনো একটা সাল লিখব, ক্লিক করার সাথে সাথে কিপ্যাড চলে আসবে। ধরো 2020 সাল লিখলাম, এই যে 2020 সাল। তো 2020 সাল লিপ ইয়ার ছিল নাকি লিপ ইয়ার ছিল না সে বলে দিবে, সে কিন্তু আর ওই যে লজিকগুলো বলেছি, সে প্রথমে এটাকে 400 দিয়ে ভাগ করবে, যদি ভাগ যায় তাহলে দ্বিতীয় স্টেপে, ভাগ গেলে লিপ ইয়ার বলেই দিবে, আর যদি ভাগ না যায় দ্বিতীয় স্টেপে যাবে, দ্বিতীয় স্টেপটা যদি ফুলফিল করে লিপ ইয়ার বলবে, নতুবা নট লিপ ইয়ার বলবে। তাহলে আমি এন্টার বাটন প্রেস করে দেখি, এই যে 2020 সাল হচ্ছে লিপ ইয়ার, 2020 সালটা আসলে কি ছিল, লিপ ইয়ার ছিল, প্রমাণ করে দিল, ঠিক আছে। ঠিক অনুরূপ যদি আমি আরও অন্য সাল দিই তাহলে সে বলে দিবে লিপ ইয়ার ছিল নাকি ছিল না। আমি আরেকটা সাল দিয়ে দেখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আবার রান দিচ্ছি, রান দিয়ে এইবার দেখো 2020 সাল ছিল, আমি 2022 সাল দিচ্ছি, ঠিক আছে। 2022 সাল, 2022 সাল এটা কি লিপ ইয়ার নাকি লিপ ইয়ার না, তাহলে কীভাবে বুঝবো, দেখো এই যে এন্টার বাটন প্রেস করার সাথে সাথে কি চলে আসছে, নট লিপ ইয়ার। তাহলে সে নিজে থেকে বলে দিবে লিপ ইয়ার নাকি লিপ ইয়ার না, ক্যালকুলেশনগুলো সে নিজে থেকেই করে ফেলবে, ক্লিয়ার। তাহলে জিনিসটা অনেকটা মজার না, ঠিক আছে। তাহলে লিপ ইয়ার নির্ণয় করতে বললে অনেক সময় লিপ ইয়ার নির্ণয়ের যে প্রশ্নগুলো এসে থাকে, আর যদি তোমাকে মেনশন করে দেয় ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে করো তাহলে ওভাবে করে করবা, আর যদি বলে যে ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে করো তাহলে ও যেভাবে করে দিলাম, আমি দুইটা প্রসেসেই দেখিয়ে দিলাম। আর যদি কোনো কিছু বলা না থাকে তাহলে তুমি যেটা সবচাইতে ভালো পারো সেটাই লিখবে, ক্লিয়ার। আশা করি লিপ ইয়ার টপিকটা তোমাদের কাছে এখন ইজি হয়ে গেছে, ঠিক আছে, ইজিলি বুঝতে পেরেছ।
তাহলে আমি এখানে সুন্দরভাবে দুইটা জিনিসই অ্যাড করে দিলাম, পারা যাবে? ক্লিয়ার? ঠিক সেমভাবে এখন আমরা আরেকটা টপিকে যাচ্ছি, মানে এটাও, এই কোয়েশ্চেনটাও বেশি বেশি ইম্পর্টেন্ট। এটা আমরা ইফ এলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করে করতে পারবো চাইলে, ঠিক আছে? এটা হচ্ছে যে তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা নির্ণয়। তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা নির্ণয়। দেখো উদাহরণ 11, তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা নির্ণয় নেস্টেড ইফ এলস বা ইফ এলস ইফ এলস ব্যবহার করে। এই স্টেটমেন্টটার নামই হচ্ছে নেস্টেড ইফ, ঠিক আছে? ব্যবহার করে ফ্লোচার্ট, অ্যালগরিদম এবং সি প্রোগ্রামে এই কোয়েশ্চেনগুলো কিন্তু বেশি আসে। তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড়, বা তিনজনের মধ্যে সবচেয়ে বড়, বা তিনজনের মধ্যে সবচেয়ে ছোট, বা তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা নির্ণয় করার সি প্রোগ্রামিং বা অ্যালগরিদম, ফ্লোচার্ট, এগুলো কিন্তু বেশি বেশি আসে। এই টপিকগুলো বেশি বেশি ইম্পর্ট্যান্ট, সেটা আমি মার্ক করে দিচ্ছি। এটা বেশি বেশি ইম্পর্ট্যান্ট, এগুলো পরীক্ষায় আসতে পারে। ক্লিয়ার? বা এটার বেসিসের উপর, এটার বেসিসের উপর আর ভিন্ন ধরনের কোয়েশ্চেন হতে পারে। টপিক একই, ভিন্ন ধরনের কোয়েশ্চেন হতে পারে। এবার আসো আমি একটু শর্তটা বুঝিয়ে দিই। ধরো আমাকে তিনটা সংখ্যা দিল 6, 7, 9, তিনটা সংখ্যা। তাহলে এই তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা হবে? সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9। তো 9 সংখ্যাটা বড় হতে গেলে 6 থেকেও বড় হবে, 7 থেকেও বড় হবে, ঠিক আছে? 9 সংখ্যাটা বড় হতে গেলে দুইটা সংখ্যা থেকে বড় হতে হবে, 6 থেকেও বড় হতে হবে, 7 থেকেও বড় হতে হবে। তখন গিয়ে আমি বলতে পারবো 9 সবচেয়ে বড় সংখ্যা। ক্লিয়ার? এখন এই সংখ্যাগুলোকে আমি 6, 7 না দিয়ে যদি আমি এ, বি, সি ধরি, তাহলে সেক্ষেত্রে শর্তগুলো কিভাবে সাজাতে পারি? দেখো প্রথম শর্তটা হবে এ যদি বি থেকে বড় হয়, হ্যাঁ, আবার এ যদি সি থেকে বড় হয়, মানে এ যদি বিও থেকে বড় হয়, সি থেকে বড় হয়, তাহলে আমরা বলতে পারবো এ হচ্ছে লার্জেস্ট, মানে সবচেয়ে বড় সংখ্যা, ঠিক আছে? সেম প্রসেস আমি যদি বিতে ইউজ করি, শর্তগুলো খেয়াল করব। বি যদি এ থেকে বড় হয়, আবার বি যদি সি থেকে বড় হয়, বি যদি এ থেকেও বড় হয়, সি থেকে বড় হয়, তাহলে আমি বলতে পারবো বি সবচেয়ে লার্জেস্ট নাম্বার। ওকে? আর যদি এও বড় হলো না, বিও বড় হলো না, তাহলে বাকি রইল কে? সি। তাহলে বড়টা হবে কি? সি, ঠিক আছে? যদি দুইটা শর্ত কোনোটাই না মিলে, ঠিক আছে, কোনোটাই যদি না হয় বা না হলে, তাহলে সেক্ষেত্রে সি হবে লার্জেস্ট। এই শর্তগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই শর্তটা ফুলফিল করলেই হয়ে যাচ্ছে। আবার বলছি, প্রথমে আমরা শর্ত দেখব এ যদি বি থেকে বড় হয়, এ যদি সি থেকে বড় হয়, তাহলে বলবো যে এ লার্জেস্ট। বি যদি এ থেকে বড় হয়, বি যদি সি থেকে বড় হয়, তাহলে বি লার্জেস্ট। আর যদি দুইটা থেকে কোনোটাই যদি বড় না হয়, তাহলে সি লার্জেস্ট। ওকে? তাহলে এটা আমরা এখন ফ্লো চার্টটা কীভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রোগ্রামটা প্রথমে স্টার্ট করলাম, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। ইনপুট এ, বি, সি লিখলাম। প্রথম শর্ত হচ্ছে এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন সি। দ্বিতীয় শর্ত হচ্ছে বি গ্রেটার দেন এ, বি গ্রেটার দেন সি। তাহলে এটা ইয়েস হলে তাহলে প্রিন্ট
এ লার্জেস্ট, প্রিন্ট বি লার্জেস্ট। ন হলে এই শর্তটা, আর যদি এটা ন হয় মানে যদি কোনোটাই যদি না হয় এই হচ্ছে ফ্লোচার্ট। এই ফ্লোচার্টটা ভালো করে দেখো। প্রোগ্রামটা স্টার্ট করলাম, ইনপুট এ কমা বি কমা সি লিখলাম। এবার দ্বিতীয় শর্ত, প্রথম শর্ত দিলাম এ কি বি থেকে বড়, এই যদি বি থেকে বড় হয়, এই যদি সি থেকে বড় হয়, ইএস হলে প্রিন্ট এ লার্জেস্ট, নো হলে আবার দ্বিতীয় শর্ত বি কি এ থেকে বড়, বি কি সি থেকে বড়, ইএস হলে বি লার্জেস্ট নাম্বার। আর যদি দুইটা শর্তই ফুলফিল না হয় তাহলে সি লার্জেস্ট, মানে সি সবচেয়ে বড় হবে। এই শর্তগুলো লিখে দিলেই হচ্ছে শেষ। এটা হচ্ছে ফ্লোচার্ট, তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যার ফ্লোচার্ট। এগুলো ভালো করে লিখে দিবা। আর অ্যালগরিদমটা আমি করে দিচ্ছি। ধাপ 1 হচ্ছে শুরু করি, প্রোগ্রাম শুরু করি। ধাপ 2 হচ্ছে এ কমা বি কমা সি এর মান ইনপুট করি। ধাপ 3 যদি এ গ্রেটার দেন বি এ গ্রেটার দেন সি সত্য হয় তবে ছাপায় এ লার্জেস্ট, অন্যথায় 4 নং ধাপে যায়। ধাপ 4 যদি বি গ্রেটার দেন এ বি গ্রেটার দেন সি সত্য হয় তাহলে হচ্ছে বি লার্জেস্ট, অন্যথায় ছাপায় সি লার্জেস্ট। ধাপ 5 প্রোগ্রাম শেষ করি। এই হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা নির্ণয়ে ফ্লোচার্ট। এটা হচ্ছে সি অ্যালগরিদম। এবার আমরা সি প্রোগ্রামিংটা দেখা দিচ্ছি, ঠিক আছে? ইফ এলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করে। ইফ এলস ইফ স্টেটমেন্টও বলে, আবার এটাকে নেস্টেড স্টেটমেন্টও বলে। INT দিয়ে এ কমা বি কমা
b comma c printf enter the value of a comma b comma c তিনটা একসাথে লিখে দিলাম scanf 5 মিনিট অপেক্ষা করতে হলো if a greater than b তাহলে printf বলবো লার্জেস্ট পার্সেন্ট ডি দিয়ে এই লিখে দিব মানে হচ্ছে এর মান যেটা ইনপুট করবো সেটা হচ্ছে লার্জেস্ট নাম্বার হবে ঠিক আছে বা লার্জেস্ট নাম্বার লিখতে পারো তারপর এলস ইফ লিখবা বি গ্রেটার দেন এ বি গ্রেটার দেন সি printf largest percent d b এলস আর যদি কোনো শর্তই ফুলফিল না হয় তাহলে সেক্ষেত্রে রিটার্ন 0 এটা হচ্ছে ইফ এলস স্টেট মানে ইফ এলস ইফ স্টেটমেন্ট দিয়ে আমি তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কীভাবে নির্ণয় করব সেটা লিখে দিলাম দেখো এখানে প্রথম শর্ত এ যদি বি থেকে বড় হয় এ যদি সি থেকে বড় হয় তাহলে বলবো লার্জেস্ট নাম্বার এ আর যদি বি যদি এ থেকে বড় হয় বি যদি সি থেকে বড় হয় লার্জেস্ট নাম্বার এই যে পার্সেন্ট দিয়ে বি লিখতাম ধরো বি এর মান তুমি যেটা ইনপুট করবে সেটা শো করবে এটা আমি প্র্যাকটিক্যালি দেখা দেবো printf হচ্ছে লার্জেস্ট পার্সেন্ট ডি সি যদি দুইটা শর্তের মধ্যে কোনো শর্ত যদি ফুলফিল না করে তাহলে লার্জেস্ট নাম্বার হচ্ছে সি এবার আসো এটা প্র্যাকটিক্যালটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে হুবহু আমি সেমভাবে টাইপ করেছি দেখেছো প্রথম শর্তটা হলে printf লার্জেস্ট নাম্বার পার্সেন্ট ডি দিয়ে এ দিলাম মানে এর মধ্যে যে মানটা ইনপুট করবো সেটা শো করবে এলস ইফ দিয়ে যদি দ্বিতীয় শর্ত যদি বি বড় হয় তাহলে বি বলবো আর যদি কোনো কিছুই দুইটা শর্তের মধ্যে একটা শর্ত যদি ফুলফিল না হয় এও বড় হলো না বিও বড় হলো না তাহলে বড়টা হবে কি সি ঠিক আছে এই হচ্ছে সি প্রোগ্রামিংটা ঠিক আছে আমি খাতায় যেভাবে লিখলাম সেভাবে এখন রান করে দেখাচ্ছি তোমাদেরকে বিল্ড করবো তারপর হচ্ছে রান করলে এই যে দেখো উইন্ডোজ চলে আসছে এটাতে ক্লিক করার সাথে সাথে একটা কিপ্যাড চলে আসছে এখন আমি যে কোনো তিনটা সংখ্যা দিব ধরো 56 একটাতে সংখ্যা দিলাম স্পেস দিয়ে তারপর হচ্ছে 67 স্পেস দিয়ে তারপর হচ্ছে 89 ঠিক আছে তাহলে এখানে 56 67 89 এই তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা কম্পিউটার নিজে থেকে বলে দিবে ঠিক আছে দেখো লার্জেস্ট নাম্বার 89 ও কিন্তু এটা বলে দিল ওই যে লার্জেস্ট নাম্বার আমি কথাটা লিখেছি সেই জন্য এটা আসছে পার্সেন্ট ডি দিয়ে এ বড় হলে এ দিতাম বা এ এর মান যেটা ইনপুট করেছে সেটা শো করতো যদি বি বড় হতো তাহলে বি এর মান যেটা ইনপুট করেছে বি শো করতো যদি সি বড় হতো সি এর মান যেটা ইনপুট করেছে সেটা শো করেছে ঠিক আছে পারা যাবে এই হচ্ছে আমাদের আউটপুট তাহলে তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট অ্যালগোরিদম সি প্রোগ্রামে আমি তিনটাই দেখিয়ে দিয়েছি যদি তোমাকে ইফ এলস ইফ স্টেটমেন্ট বলে এভাবে করেই করে ফেলবা ঠিক আছে এবং এটা প্র্যাকটিক্যালটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে কিভাবে করতে হবে ক্লিয়ার তো আশা করি মোটামুটি ইফ স্টেটমেন্ট বা ইফ এলস স্টেটমেন্ট দিয়ে যে ম্যাথগুলো ছিল মোটামুটি আমি এগুলো কমপ্লিট করেছি আরও আছে কিছু সৃজনশীল আছে যেগুলো আমরা আগামী নেক্সট ক্লাসে এটা কি করব তোমাদেরকে ফুল কনসেপ্টটা ক্লিয়ার করে দিব আশা করি এতটুকুই তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো আর এই ক্লাসের সবগুলোর ক্লাস স্লাইডগুলো পিডিএফ আকারে তোমাদেরকে দেওয়া থাকবে তার সাথে আমাদের এই ক্লাসগুলো নিয়মিত পেতে তোমরা অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবা এবং ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবা আশা করি আজকের ক্লাসটা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ